বাসরাতে শেষ ভাগে এসে আমার জামাই ফুঁপিয়ে কান্না করতেছে। তার চোখ ভর্তি পানি দেখে আমি কেবলই হাসি পাচ্ছে। আমি রাত্রি, আজ আমার জীবনের প্রথম মধুময় রাত। গায়ের রং চাপা হলেও ভালোবাসার দাবি নিয়ে অবিবাহিত জীবন থেকে কয়েকজন পুরুষ এসেছিল। শুদ্ধতম বন্ধনের মানুষটির জন্য তাদেরকে হাসি মুখে ফিরিয়ে দিয়েছি। আজ পারিবারিকভাবে জোনায়েদের সাথে আমার বিয়ে হলো। জোনায়েদ যেদিন আমার প্রথম দিকে গেল, সেদিন থেকে ছেলেটি আস্ত প্রেমিক হয়ে গেল। বলা নেই কওয়া নেই, পরের দিন শেষ বিকেলে বাইকে চড়ে চলে এলো। লজ্জায় শ্যামা মেয়ে আমি রক্তজবা হয়ে উঠি। আর চোখে একবার তাকিয়ে ঠোঁটে হাসি লেগে থাকা ছেলেটির মাঝে নিজেকে সঁপে দেই। জোনায়েদের আগ্রহ উত্তেজনায় দুদিনের মাঝে ঘটা করে আমাদের আংটি বদল হলো। আংটি বদলের 1 সপ্তাহ পর বিয়ে হয়। এই গোটা 1 সপ্তাহ রাতে দুজন চোখের পাতা এক করিনি। কথা বলতে বলতে কাটিয়ে দিয়েছি 7টি রাত। ওর প্রিয় রং লাল, আমার কালো। খুব ইচ্ছে ছিল গতানুগতিক ধারা পাল্টে দিয়ে বিয়ের দিন কালো শাড়ি পরব, কিন্তু আমার সাহেবের পছন্দের কাছে হেরে গেলাম। ও আমায় জোর করেনি, শুধু বলেছে বিয়ের দিন লাল শাড়িতে তোমাকে যা লাগবে না। উত্তরে আমি বললাম, কি লাগবে শুনি? সদ্য ফোটা লাল গোলাপ দেখেছ? দুষ্ট হেসে উত্তর দিলাম, না তো। সে হেসে বলল, আচ্ছা আচ্ছা, আয়নায় দেখব তোমায়। কখন দেখবে? প্রথম রাতে। তার প্রিয় রং লাল শাড়ি পরে তারই অপেক্ষায় বসে আছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অবসান ঘটিয়ে চলে এলো তার নববধূর কাছে। রুমে ঢুকেই দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে পর্দার ফাঁক ফোকর ভালো করে দেখে হাতের পাগড়ি রেখে নতমস্তকে বসে থাকা আমার সামনে এসে দাঁড়ালো। ঘোমটার অল্প আস্তরণের ভেতর থেকে দেখলাম তার মুগ্ধ চাহনি। সেই চিরচেনা হাসি হেসে পাশে বসে বলল, অবশেষে শুধু তুমি আমার হলে। তার এই কথা শুনে ইচ্ছে করছিল সব লাজুকতার গলা চেপে দিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু পারিনি। আড়ষ্ট আমি আরও কুকিয়ে গেলাম। আমাকে সহজ করার জন্য প্রেমিক পুরুষের ন্যায় ফোন কলের কথোপকথন সরাসরি নিয়ে এলো। মুখে হাসি রেখে গম্ভীর কণ্ঠে ভাব ধরে বলল, রাত্রি, তোমরা হাত ধরতে অনুমতি লাগবে? হুঁ বলে মাথার সূচক নাড়িয়ে তার ডান হাত ধরে বললাম, জরিমানা হিসাবে 100বার ভালোবাসি বলো। সুখকর এই শাস্তি কেন? এই যে অনুমতি নিলে। হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে শব্দ করে মেকি বিরক্ত ভাব ধরে বলে, এই মেয়ে আমার স্বাদের রাতটাও খেয়ে দিল রে। তুমি গুনতে থাকো, বেশি হলে শোধ করে নেব, কম হলে আগামীকাল পুষিয়ে দেব। কিন্তু আমাদের একসাথে আগামীকাল এলো না। শেষ রাতে তার ফুপিয়ে কান্না করাকে মজার ছলেই নিয়েছি। কানের কাছে ফিসফিসিয়ে বলেছি, ভার্জিনিটি ক্ষয়ে যাওয়ায় দুঃখ পেয়ে কষ্টের ঝোলে বাসাচ্ছ। অহেতুক বকবক করেও ওকে আমি স্বাভাবিক করতে পারিনি। চারপাশে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। হাত টেনে ধরে বললাম, জোনায়েদ, চিন্তা হচ্ছে তো? হঠাৎ কি হলো তোমার? হাত ঝেড়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। বিস্ময়ে দুচোখে দরজায় আটকে যায়। চোখ দুটো জ্বালা করতে থাকে, পানি জমতে থাকে। ঝাপসা চোখে নিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করলাম। সিজদায় পড়ে এক জীবনের জন্য তাকেই চাইলাম। ওর ক্ষণিকের অবহেলার ভেতরে পড়ে যাচ্ছে, ঠিক হয়ে যাবে বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, সবাই মিলে নাস্তা করলাম। চারপাশের লোকেরা নতুন বউ দেখতে আসছে। বাবিরা হাসি তামাশা করছেন। সকাল 10টা পেরিয়ে গেল, তার দেখা নেই। বাধ্য হয়ে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, মা, আপনার ছেলে নাস্তা করেছে? উত্তর এলো না। আরও বলল, ওকে নাস্তা সকাল থেকে দেখিনি। তাকে কল করার জন্য রুমে গেলাম। রুমে গিয়ে দেখি ফোনটা বিছানায় পড়ে আছে। দুপুরে খাবারের সময় বাসায় এসেছে। ওকে দেখে বন্ধ হয়ে যাওয়া দমে পানি এলো। সবাই সহ একসাথে খেতে ভাত খাচ্ছিলাম। ইচ্ছে করছিল তার সামনে দৌড়ে গিয়ে দাঁড়াই। ফ্রেশ হয়ে খেতে বসে জোনায়েদ বলল, মা, আমরা একটু ও বাড়িতে যাব। বাবার বাড়ি যাওয়ার কথা শুনে মনে উচ্ছ্বাস জমল না। কেন যেন যেতে ইচ্ছে করছিল না। রুমে এসে থব মেরে বসে রইলাম। খেয়ে এসে তৈরি হওয়ার জন্য আমাকে তাড়া দিতে লাগলো। স্থির চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো।
সঙ্গে সঙ্গে ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, দ্রুত করো। কিন্তু তার মুখে সেই চিরচেনা হাসি নেই, কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। উত্তরে বললাম, বিয়ের পর দিন যাওয়ার নিয়ম নেই, 3 দিন হলে যেতে হয়। ধুরু, তুমি আসো মুরব্বীদের যোগে, বড় পড়ে নাও তো। আমার কেন যেন বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কান্না করি, কান্নার জলে তার শার্ট ভিজিয়ে দেই। কিন্তু তার সরে সরে থাকাতে নিজেকে এগিয়ে নিতে পারলাম না। শেষ বিকেলে রক্তরাঙা সূর্যকে সাক্ষী রেখে জোনায়েদ আমাকে চিরদিনের জন্য বাবার বাড়িতে রেখে গেল, যা আমার কল্পনায় ছিল না। আমাকে রেখে বাজারে যাওয়ার অজুহাতে সে আমার জীবন থেকে চলে গেল। রাতে এলো না, ফোন কল যাচ্ছে না, শাশুড়িকে ফোন দিয়েও কোনো খবর পেলাম না। পরের দিন সে নিজে থেকেই দুলাভাইকে ফোন দেয়, তার নাকি আমাকে পছন্দ হচ্ছে না, আমি কালো। দুলাভাই বলল, বিয়ের আগে 3 দিন এসে দেখে গেলেন, সেই 3 দিন কালো দেখেননি? দেখিনি। তখন তখন তো তাকে বিশ্বসেরা রূপবতী মনে হয়েছে। এখন সোজা কথা, তার সাথে আমি সারা জীবন সংসার করতে পারবো না। দুলাভাই রেগে খুব গালাগালি করলেন। তাকে ছাড়া 1 সপ্তাহ কেটে গেল, তার একটাই কথা, সে আমাকে নিবে না, নিবেই না। আমার একটাই দোষ, আমি কালো। তার পরিবারের লোকেরাও অনেক বুঝিয়েছে, কিন্তু সে তার কথায় অটল। তাকে জেলে ফাঁসি যাই দেওয়া হোক, সে তাই মেনে নিবে, শুধু আমাকে ছাড়া। আমার পরিবারের লোকেরা অপমানিত হয়ে খেপে গেল, হয়ে গেল আমাদের মধ্যে বিচ্ছেদ। বিচ্ছেদের দিন শুধু একটা কথাই বলেছি, জীবনে যখন থাকবেই না, তাহলে ভালোবাসতে শিখিয়েছিল কেন? তাকে আরও অনেক কথা বলার ছিল, কিন্তু এই একটা প্রশ্নের উত্তরই সে দিতে পারল না। সেদিন নিজেকে শক্ত রেখেছি, চোখের জল লোকচক্ষুতে পড়তে দেইনি, কিন্তু তারপর থেকে আর পারিনি নিজেকে শক্ত রাখতে। এক রুমের বাসিন্দা হয়ে গেলাম, রুমের বাইরে শব্দ না যাওয়ার মতো করে হাউমাউ করে কাঁদছি। পরিবারের লোকেরা আমাকে ভালো থাকার জন্য এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সে ভেতরে থেকে নড়ছে না, ঠায় বসে আছে হৃদয়ের মাঝে বরাবর। বসে বসে ছুরি দিয়ে খোঁচাচ্ছে আর হাসছে। সেদিনের পর থেকে আমি তাকে ক্ষমা করতে পারিনি, কারণ সে আমার জীবন ধ্বংস করে দিয়েছে। এলাকার সকল মানুষ আমাকে অলক্ষণী মেয়ে হিসাবে জানে, কারণ আমি আমার স্বামীর সংসার 1 রাত সংসার করতে পারিনি। তারপর থেকে কী সব এলোমেলো চিন্তা আমাকে এলোমেলো করে দিল। 6 মাস সুস্থ মানুষ ছিলাম, এরপর আমার নাম হয়েছে মেয়েটি পাগল। সমাপ্ত। গল্পটি যদি সকলের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।